আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন রনের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। পর্ব সংখ্যা ৫। চলুন আজকের পর্ব শুরু করা যাক। ইরফানের এক ঘর পর জাহরা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ, মায়রার চিৎকার শুনে জাহরা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি, তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরের দরজা খুললে মায়রাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়। ইরফান দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মেয়েটার বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভিতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এর টেস্ট ফেল করেছিল তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। জাহারা ইরফানের পড়ানোই মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে জাহারার সেদিন ভালো যেত না। কি করে যাবে? জাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন জাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সে যে জাহারার ছোট্ট দুনিয়ায় হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর জাহারা এসএসসি দেয়। এইচএসসির পর দিনরাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সেই ভার্সিটিতে চান্স পেয়েও যায়। কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিতে এক ছোট্ট একটা মেয়ে এসে থাবা বসালো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। জাহারার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। মেয়েটা সমানে ফুপায়। বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে, আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। জাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাটল। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। চোখে ঘুম নেই, তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ বসে বসে কাঁদে। জাহারার মা নামাজ শেষে ঘরের লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আটকে ওঠেন। জাহারা বিছানার কোণায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত? বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মায়রা রাতে এক ঘরে ছিল। জাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। জাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা জাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? জাহারা ফুঁপিয়ে উঠে, আবারও কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না মা। জাহারার মা কি বলবেন বুঝলেন না। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। জাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আরও ধৈর্য ধরতে বলো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানব না। ওই মেয়েকে ছাড়বো না আমি। জাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পসেসিভ তিনি বুঝেননি। জাহারা কি কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের ঘরে গিয়ে দেখেন তারেক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলে তিনি ভেতর থেকে আসছি বললে জাহারার মা আবারও তার ঘরে চলে আসে। ওদিকে রুমা নেওয়াজ ফোনের ডাকে উপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছ? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর দুলাভাই তো শুনলো না আমার কথা, কি করব বল? বিয়ে যেহেতু হয়েই গিয়েছে, এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে তাকায় একবার। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো
আঁকলে বলেন, আপা আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমি বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রুমা নেওয়াজ ভ্রুকুচকে জাহারার দিকে তাকায়, এগিয়ে এসে জাহারার পাশে বসে জাহারার মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রুমা নেওয়াজ বোধহয় অনেক কিছুই বুঝল। তিনি জাহারার ব্যাপার জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে, কিন্তু তার আগেই ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারা তেমনই শান্তশিষ্ট, খুব ভদ্র একটা মেয়ে। রুমা নেওয়াজের জাহারাকে ভীষণ পছন্দ ছিল, অন্তত মায়রার চেয়ে তো হাজার গুণ ভালো মেয়ে জাহারা, কিন্তু তার তো কিছু করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা ইরফান তো বিয়েটা মানে না, ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানের বিয়ে দিলে হয় না আপা? রুমা নেওয়াজ জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুণ, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফুপায়, কিছু বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভ্রুকুচকে তাকায়। জাহারা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল। জাহারার থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবার জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলল, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেয়ে রুকুচকে বলে, হোয়াট? জাহারা থতমত খেয়ে বলে, না মানে যাব। ইরফান আর কিছু না বলে ঘরের ভেতর চলে যায়। ইরফান, জাহারাকে তোমার সাথে নিয়ে যাও। একই ভার্সিটি তো। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল, মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখে, এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। জাহারা খাবার টেবিলে বসেছিল। ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাবার থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে রুকুচকে তাকায়। কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে ওঠে। মায়েরা লুডুস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়, এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কথাটা ভাবতেই বাম হাত গালে চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে। ইরফানের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাঁটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইচ্ছে তো করে এই হুতুম প্যাচের চোখ কানা করে দেই। ইরফান মায়ের দিকে তাকিয়েই বিড়বিড় করে, ইডিয়েট। এরপর গটগট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না, বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পিছন থেকে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে আসে? নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি। রুমা নেওয়াজ মায়ের দিকে মনোযোগ দিল না। জাহারার পাশে চেয়ারে বসে বলে, নিজেকে একটু শক্ত করো মা। জাহারা মাথা নিচু করে থাকে। মায়েরা ভ্রুকুচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু হেসে বলে, আপু আমি আজ ইনায়া আপুর কলেজে যাব, বাবা বলেছে নিয়ে যাবে, তুমিও যাবে? তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। জাহারার চোখে পানি টইটম্বুর। সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মায়েরা চুপসে যায়। ঠুক গিলে বলে, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো আপু? তাহলে সরি। জাহারা আধ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমা নেওয়াজ পিছু ডাকে, খাবারটুকু শেষ করে যেতে বলে। জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি জোর করো না প্লিজ, ভালো লাগছে না।
রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়রা কিছুই বুঝলো না, বোকা চোখে শুধু দেখলো। রুমা নেওয়াজ মায়রার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সবকিছু কেমন যেন খাপছাড়া লাগছে তার। ভাবনার মাঝেই জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিচে নেমে আসে। রুমা নেওয়াজ জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহিদ পিছনে দাঁড়িয়ে বলে, খালামণি দেখো তো এর কি হয়েছে, আমাকে টেনে আনলো বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রুমা নেওয়াজ জাহারার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। জাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়ে বলে, আপু তোমরা যে আবার 7 দিন থাকবে বললে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ের দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি, ভাবি তো পেয়ে গিয়েছিস, আমাকে দিয়ে কি এখন? ইনায়া অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছে কেন? জাহিদ জাহারার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন, ইনায়া তো ভালোবেসে বলেছে। জাহারা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমা নেওয়াজ জোর করে জাহারার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা শুনবি না তুই, আমি তোর কেউ নই। জাহারা মাথা নিচু করে আছে, চোখের কোণে পানি। জাহিদ তার বোনের ব্যাপার বুঝলো না। খালামণি যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রুমা নেওয়াজ জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান। জাহিদ পাশ কাটিয়ে মায়রার পাশের চেয়ারে গিয়ে বসে বলে, হাই কিউটি পাই। মায়রা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মায়রা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এই নাম দিয়েছি বুঝলে। মায়রা কিছু বলল না। জাহিদ আবারও বলে, নুডলস তোমার এত ফেভারিট, এতগুলো খেতে পারবে? মায়রা হেসে বলল, আমার সবই ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি, করলা? ইয়াক। জাহিদের নাক ছিটকানো মায়ের পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটায় সবাই এমন করে কেন, ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে শক্ত কণ্ঠ ভেসে আসে, জাহিদ। মায়রা, জাহিদ, ইনায়া তিনজনই দরজার দিকে তাকায়। জাহিদ ঢুক গিলে, কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মায়রা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই বলো। এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, মনে হচ্ছে আসবে আর টুপ করে মায়রাকে গিলে খাবে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে কি করেছে? এই লোক এভাবে তাকিয়ে আছে কেন? মাথা নিচু করে নিচের দিকে তাকালো, এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে। মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদু হেসে বলে, ইটস ওকে কিউটি পাই। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকেই চেয়ে দ্রুত পায়ে এদিকে আসছে। মায়েরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতে এদিকে আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মায়েরা দৌড়ে জাহিদের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝলো না মায়েরার কাণ্ড। তার ভাই বা এভাবে আসছে কেন? ইরফান চোখের পলকে মায়েরার কাছে আসে। মায়েরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়েরার হাত শক্ত হাতে চেপে ধরে। মায়েরা কাঁচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন আমি তো বলছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে, আচ্ছা। মায়েরার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটে ছাড়বে। ভাবনার মাঝেই ইরফান মায়েরাকে টেনে নিয়ে যেতে থাকে মায়েরার ঘরের দিকে। মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ুন আল্লাহ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝলো না। পিছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? ছাড়ো কিউটি পাইকে, ব্যথা পাচ্ছে তো।
ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের অমন চাহনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের থেকেও শক্ত হাতে মায়রার হাত চেপে মায়রার ঘরের দরজার সামনে থেকে মায়রাকে ভেতরে ধাক্কা দেয়। মায়রা কয়েক পা পিছিয়ে যায়, হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতে হাতটা একটু বুলালো। ইরফান ঘরের ভেতর এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, ভীতস্বরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করেছে আমি? বললাম তো আপনার চুল কাটবো না। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা কাচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মায়রা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি, এগুলো আমার চুল, কাটবেন না একদম, ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মায়রার দিকে আরও খানিকটা এগিয়ে আসলে মায়রা ভয়ে তার দুগালে হাত দেয়, কান্নামাখা গলায় বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়রার গলা থেকে ওড়নার টান দিয়ে নিয়ে নেয়। মায়রা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ওড়না, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখাবয়বে মায়রার ওড়না ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়রা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তারই ইজ্জতে হাত দিতে আসে, বেয়াদব লোক, বিড়বিড় করে বলে মায়রা। খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, দমবন্ধ লাগছে তার, একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়রা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কুলে উঠবেন, অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে বা হাতে মায়রার মাথার পিছনে এক গোছা চুল মুঠো করে ধরে। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে, আহ ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে, হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছ, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়। মায়রা বিছানার উপর উপুর হয়ে পড়ে যায়। ইরফান হাতের ওড়না মায়রার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে, নিজের উপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। ওই লোকের কথা শুনে সে ঘরবন্দি হয়ে বসে থাকবে, অসহ্যকর লোক একটা। কিন্তু দরজা তো খুলে না, বুঝলো লক হয়ে গিয়েছে, আবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজায় একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে, তার অর্ধেক লুডুস ওখানেই পড়ে আছে, পেটটাও ভরেনি। বিড়বিড় করে, এত খবিশ মানুষ জীবনে দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না, খবিশ লোক একটা। আবার আমাকে ঘরবন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগছে, এখন ঘর থেকে বেরোতে দেবে না। শখ কত, আমি বেরোবই, 100 বার বেরোবো। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে, এসো। ইনায়া আর জাহিদ দুজনেই হাঁ করে চেয়েছিল মায়রার ঘরের দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো, তার ভাই করছেটা কি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদ এসব অবকথা রেখে চেয়ারে বসে বলে, খেয়ে নেই ফাস্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করছে এই কাজ করেই সে বাড়ি থেকে চলে যাবে। কিরে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর চেয়ে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ুক, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভ্রুকুচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, চেঞ্জ করে আসি। লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো, ট্রাউজার পরে বাইরে যাবে? টি শার্টও তো কেমন যেন। অতঃপর জিজ্ঞেস করে, আজ কি কাজ করতে হবে? বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি লেবার হব আমি?
ইরফান বিরক্ত হয়ে বলে, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হব, আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে। হয়েছেটা কি ইরফানের? ইনায়া বুঝলো না। গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে, আজ সোজা লেভার। জাহিদের পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের উপর নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলল, তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দিবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতেই ঢুকবে না, ওই দিক দিয়ে সোজা তার বাড়িতে চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে? আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না? ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি, গো। জাহিদ এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, সে দৃষ্টির মানে এই দুনিয়ার কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখল তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে। ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভেতর যাওয়ার ট্রাই করো না, সব খবর থাকবে আমার কাছে, আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও। জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক, সেই ভেসেই সোজা তার বাড়ি চলে যাবে, আর এখানে নয়। ইরফান ভাইয়ের কিছু হয়েছে যার শিকার সে হচ্ছে, আগে তো কখনো এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করলো, কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয়, আমার বাড়ি আমারে সেথায় যাহিতে কয়, যেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম রয়। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনায়ের হাতে একটা ছোট চিলকুট নিয়ে থ মেরে বসে আছে, বারবার ঢুক গিলছে। সে জানে এটা কে দিয়েছে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো, চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সমান বা তার চেয়ে কিছুটা বড় এক মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। ইনায়া তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো ভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিলকুট। সেখানে লেখা, ইউ আর মাই লিটল কুইন, আই এম ব্যাক। মায়েরা ইনায়ের ঘরে এসে ইনায়কে থ মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ের সামনে অনেকগুলো চকলেট দেখে মায়েরা ভ্রু কুচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতের চিলকুট মায়েরার দিকে এগিয়ে দিলে মায়েরা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায় বিরক্ত হয়ে বলে, কোচো। মায়েরা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না, কিন্তু এখানে বলছে ফিরে এসেছে, মানে আগে ছিল, তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাই না? আরে না রে বোন, এই লোক চরম বেয়াদব। মায়েরা মুখে হাত দিয়ে বলল, বখাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে, দাঁড়াও আমি তোমার ভাইকে বিচার দিচ্ছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ভাইয়ের কাছে? মায়েরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত আচরণ করে, বুঝলে? থাক, যাব না। ইনায়া হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই, এ বখাটে উন্নত মানের। কি বলো, সত্যি? ভাইয়ার ফ্রেন্ড। মায়েরা বিছানার উপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম আসলে তোমার ভাইয়া বখাটাদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনায়া একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলল, পাকলি মেয়ে, সে আমার উঠবি। মায়েরা অবাক হয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলে, উঠবিকে ভিতরে ভিতরে পছন্দ করো, উপরে উপরে ভাব নিচ্ছ। মায়ের কথায় ইনায়া থতমত খেয়ে তাকায়। কি থরিবাজ মেয়ে মায়েরা। মায়েরা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি, বুঝলে? আসলে এই লোকটা বখাটে, নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনায়া অবাক হয়ে তাকায় মায়ের দিকে, চকলেটে এক কামড় বসিয়ে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ার মতো গম্ভীর। ভাইয়াকে মানা যায়, কিন্তু বরকে না।
মায়েরা হেসে বলল, ওদের মন ভালো হয়। ইনায়া ভ্রুকুচকে বলল, তুমি কিভাবে জানলে? তোমার ভাইয়ের মন ভালো না? ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথে কেন এমন করে বুঝি না। মায়েরা মাথা নিচু করে মলিন মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না, আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়া উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়েরার কথা শুনে ইনে অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সেই রাগ থেকে ধূপধাপ দুই একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনায়ের চোখ ভিজে গিয়েছে মায়েরার কথা শুনে। মৃদুস্বরে বলে, তুমি নিজ ইচ্ছায় বিয়ে করেছিলে ভাইয়াকে? মায়েরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য, কিন্তু তোমার ভাইয়ের চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো, কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50-60 বছরের কারোর সাথে আমার বিয়ে হয়েছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায় নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ার রাগ বেশি। তুমি কিছু মনে করো না মায়েরা, ভাইয়া এমনি তো খুবই ভালো, শুধু তোমার ক্ষেত্রে কেমন যেন বুঝতে পারছি না। মায়েরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছে। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো, এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি, বুঝলে? ইনে চুপ করে রইল। মায়েরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলো কি খেতে পারি? ইনে রেগে বলে, তুমি পারমিশন কেন নাও মায়েরা? বড় বোন বলো, অথচ পর্দার মতো আচরণ করো। মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলে, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছাবে না। ইনায়া হেসে বলে, না থাকলে তোমার কান টানবো, তুমি বড় বোনের কানমোলা খাবে। মায়েরা হাসতে লাগলো। ইনায়াও হাসলো মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মেয়েটাকে 90% সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশি বড় লাগে ইনায়ের কাছে। আপনি যদি একজন লেখক বা লেখিকা হয়ে থাকেন, আর যদি চান আপনার নিজের লেখা উপন্যাস, ছোট গল্প, বাস্তব জীবনের গল্প, মজার ঘটনা কিংবা যে কোনো মৌলিক লেখা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে আপনার লেখাটি পাঠিয়ে দিন fkcsdreamyworld@gmail.com এই ইমেল ঠিকানায়। নির্বাচিত লেখাগুলো আমার নতুন ইউটিউব চ্যানেল FKCS মিডনাইট থটসে আমার কণ্ঠে প্রকাশ করা হবে। প্রতিটি লেখার সঙ্গে লেখক লেখিকার পূর্ণ ক্রেডিট দেওয়া হবে। চাইলে আপনার নাম, ছদ্মনাম অথবা আপনার ফেসবুক আইডি, পেজের নামও উল্লেখ করা হবে। তাহলে আর দেরি কেন, আপনার সেরা লেখাটি আজই পাঠিয়ে দিন। হয়তো পরবর্তী গল্পটি হবে আপনারই লেখা। মায়েরা ফিজিক্স বই নিয়ে বসে আছে। তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনায়ের ঘরে গেল। ইনায়া ফোন স্ক্রল করছিল। মায়েরাকে বই হাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়েরা? মায়েরা মনমরা হয়ে ইনের পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইনায়া মায়েরার বই নিয়ে উল্টে পাল্টে দেখল, এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল, ভাইয়া পারবে, জাহরা আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। মায়েরা ভ্রুকুচকে বলল, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে, নো প্রবলেম, এসো। মায়েরা দ্রুত বলে, না না আপু, দরকার নেই, তোমার ভাইয়ার থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলল, মায়েরা, ভাইয়া কিছুই বলবে না, উল্টে তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। মায়েরা বিছানা থেকে নেমে বলে,
তুমি তোমার ভাইয়াকে চিনতেই পারোনি আপু। ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি, এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমায়, ওয়েট। এরপর দুহাত কোমরে রেখে ইনের সামনে গিয়ে দাঁড়ালো। ডান হাত উঁচিয়ে গম্ভীর মুখে অ্যাক্টিং করে বলল, প্লা 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 স্টুপিড, প্লা প্লা ইডিয়েট, প্লা 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 ইডিয়েট, প্লা 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 স্টুপিড, প্লা প্লা। বুঝেছো স্টুপিড? ইনের চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়েরা হঠাৎই হাত এগিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব স্টুপিড। ইনের তপ দেখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে। এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছ আপু? বুঝেনি তো বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথা বলতে পারে না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে পড়ার লাইনই খুঁজে পাবে না, বুঝছো? বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা গন্ডার, অনুভূতি নেই জানো। সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়েকশনই নেই। আরে মানুষকে মশা কামড় দিলেও তো একটু আউ করে, ওই লোকটা তাও নয়। কি একটা অবস্থা! ইনের চোখ বড় বড় করে থেমে থেমে বলে, ভাইয়া। মায়েরা বাম হাত কোমরে রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ার কথাই তো বললাম। ইনের ঢোক গিলে বলে, তোমার পিছনে ভাইয়া। ইনের কথা শুনে মায়েরার মুখ শুকিয়ে যায়, মুহূর্তেই মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালে দেখলো তার থেকে দুহাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মায়েরা ঢোক গিলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়েরার পানে গম্ভীর গলায় বলল, তোমাকে থাপড়াতে। সাথে সাথে মায়েরার দুহাত দুগালে চলে যায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, না আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো, ইনের দিকে তাকিয়ে বলে, ফাইজার কল রিসিভ করবি? ইনায় মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। ইরফান ধুমকে বলে, কথা কানে গিয়েছে? ইনায় মাথা নিচু করেই মুখ বাঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মায়ের দিকে তাকিয়ে বলে, আমার ঘরে এসো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিব তাই, ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে ইনায়ের ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া মায়ের দিকে বই এগিয়ে দিয়ে বলে, ভাইয়ার ঘরে যাও, বুঝিয়ে দিবে। মায়েরা মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না আপু, শুনলে না, তোমার ভাইয়া আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনায়া বই নিয়ে বিছানা থেকে নেমে বলে, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দিবে এই জন্য যেতে বলেছে, মারলে এখানেই মারতো। মায়েরা ভাবলো তাও ঠিক। অতঃপর ইনায়ের হাত ধরে বলল, তুমি আমার পাশে বসে থাকবে? আচ্ছা। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। ইনায়াকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মায়েরা তখনকার তার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে। সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনায়া হাই তুলছে বারবার। রাত বাজে 11টা। এদিকে মায়েরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে। মায়েরার পাশে বসার সুযোগ তার হবে না, এখন তাকে ঘুমাতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা পা হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়েরাকে ঘরের ভিতরে ধাক্কা দেয়। মায়েরা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মায়েরা হুমড়ি খেয়ে পড়ছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের উপর। মায়েরার পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইনায়াও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে, সারাত এভাবে থাকার ইচ্ছে নিয়ে এসেছ স্টুপিড। মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনে শার্ট নেই। মায়েরা এদিক ওদিক তাকিয়ে বলে, আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মগে চুমুক দেয়, কিছু বলে না। মায়েরার মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিছু হবে না। এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান তার আগেই এগিয়ে গিয়ে তার ঘরের দরজা লক করে দেয়।
মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাম। মায়েরা এগিয়ে গেল। সোফায় ছোট্ট টুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরব না। ইরফান মায়েরার কথার পাত্তা দিল না। বই উল্টে পাল্টে দেখে রেগে বলে, জীবনে বই খুলেছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি। এর পেছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতে বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটাও দাগ লাগতে দিইনি। ইরফান বিরক্ত হয়ে মায়েরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে থমকে স্বরে বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর, আর তুমি ফাসলামো করছো এখনো? ইরফানের ধমকে মায়েরা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাসলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মায়েরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বা হাতে খাট ঢলে খানিক চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলে, সিট। মায়েরা ঢুক গেলে আবারও আগের জায়গায় বসে মুখে হাত দিয়ে আছে। কথা বলা যাবে না, সে মুখ খুললে যে ব্রেক থাকে না। ইরফান একটা জেল পেন নেয়, সাথে একটা খাতা মিলে মায়েরাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝানোর শুরু করলো। মায়েরা ভীষণ মনোযোগী হয়ে শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াসভাবে বোঝাচ্ছে। মায়েরা আড়ালে একটু হাসে। ইরফানের দিকে তাকিয়ে বিড়বিড় করে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ভিলিয়েন্ট জামাই বের হয়ে আসলো। আয় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সে সময় ইরফান মায়েরার দিকে ভ্রু কুচকে তাকায়। মায়েরাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বোম হয়ে যায়। এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে, আর এ একা একা কথা বলছে। থমকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা থতমত খেয়ে বুকে থুথু দিয়ে বলে, কিছু না কিছু না। ইরফান আড়াআড়িভাবে দুহাত গুজে গম্ভীর গলায় বলে, বুঝাও। মায়েরা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি, তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল। ইরফান রেগে বলে, কিছু বলেছি আমি। মায়েরার খাতার দিকে তাকায়। বর্তনীর অধ্যায় এটা, সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট এর আঁকাবাঁকা চিত্র। মায়েরা তো এসব ভুলে গিয়েছিল, বলেই এসেছিল। কিন্তু এই জায়গায় এসে মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, বিসমিল্লাহ। ইরফান ভ্রুকুচকে বলে, হোয়াট? মায়েরা মেকি হেসে বলে, প্রিপারেশন নিলাম, শুনুন আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখ জোড়ার এক টিচার তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এভাবেই সে লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে। এটাই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মায়েরা ঢুক গিলল, আমতা আমতা করে বলে, উদাহরণস্বরূপ আপনি লালিত চোখের অধিকারী টিচার, আর আমি সে অসহায় প্যারাময় স্টুডেন্ট। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মায়েরা আবারও আমতা আমতা করে বলল, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথা বলছি, আর বিজ্ঞান মানেই যুক্তি। যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না। আমিও বলিনি। ইরফান রাগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের উপর একটা পাঁচ মারে। মায়েরা কেঁপে উঠে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথার চুল টেনে ধরল, আর নিতে পারছে না এই বাচালকে। মায়েরা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না।
ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়রার পিছনে গিয়ে দাঁড়ায়। মায়রা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রার চোখে পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখেই মায়রা এত ভয় পাচ্ছে, না জানি তাকে কি করবে। মায়রা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখ সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না। মায়রার হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো। এরপর মায়রার গা ঘেঁষে সেও বসলো। টেবিলের উপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে মায়রার মুখে লাগিয়ে দিল। মায়রা বাধা দিতে চায়। ইরফান মায়রার দুহাত পিছনে নিয়ে তার বা হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। মায়রা ঘাড় ভাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্ত স্বরে বলে, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে, দ্যাটস ফাইনাল। মায়রা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুললে ইরফানের মুখের বাঁ পাশটাই তার চোখে পড়ে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকিয়ে রেগে বলে, আমার মুখে বোঝাচ্ছি স্টুপিড। মায়রা চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মায়রার মুখ থেকে কস্টেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মায়রাও আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে রাখে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটির ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারাকে দেখে সালামের উত্তর দেয়, অতঃপর বলে, ফাইজ কোথায়? ফারা মাথা নাড়িয়ে বলে, ভাইয়ার আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না। বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারা রাস্তার দিকে তাকিয়ে বলে, ভাইয়া। কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধ ডাকে, এই যে মেয়ে, এসো। ফারহা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাথে সাথে। তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে, এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারা হাত নেড়ে বলে, আসছি ভাই। ততক্ষণে শুদ্ধ ফারহাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারার পাশের মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ ব্রুকুচকে বলে, লেট করছো কেন? ফারা মাথা নিচু করেই বলল, কেন ডাকছেন? শুদ্ধ ফারার দিকে আরেকটু এগিয়ে এসে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারা মাথা নিচু করেই বলে, মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটাই ভদ্রতা। শুদ্ধ ঠুট বাঁকিয়ে একটু হাসলো। গতকাল ইরফানের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেড়া কথা বলেছে, অমনি আর তাকাচ্ছে না। গলা ছেড়ে গম্ভীর গলায় বলল, শুনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। আবার ফারাও মাথা তুলে রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার দিকেই চেয়ে আছে। ফারাও রেগে বলে, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো আমায় বিরক্ত করছেন কেন? শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খাবে মেয়ে, উঁচু গলা আমার পছন্দ নয়। ফারাও মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো। ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফারাও ভীষণ রেগে যায়। আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুজে আরও খানিকটা এগিয়ে আসে ফারহার দিকে। ভাবলেশীনভাবে বলে, তোমাকে আমার সাথেই যেতে হবে। ফারাও আবারও রেগে বলে, আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়। ফারার হাত ধরে শক্ত করে। ফারাও অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না, পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে বলে, উঠে বসো। ফারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে, ফারাও আমার ধৈর্যের পরীক্ষা নিও না, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফারহার চোখ টলমল করে ওঠে। শব্দ করে গাড়িতে উঠে বসে।
শুধু দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে, আর চোখে একবার ফারহার দিকে তাকায়। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগী স্বরে বলে ওঠে, মেয়ে। যার ভেতর পুরে সেই বুঝে, যে পুরায় সে বোকা সাজে। ফারহা চোখ বুজে আছে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। লং ড্রাইভে যেতে চাইছো? শুদ্ধর কথা শুনে ফারহার চোখ মেলে তাকায়। শুদ্ধ স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফারহার দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছো? কি সাহস, কি সাহস! ফারহার ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারহা বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধর দিকে তাকালোই না আর। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিছু বলল না। ফারহা তার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে শব্দ করে গেয়ে ওঠে, পাখি আমার নিঠুর বড় মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বা হাতে সে পানি মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। এক সময় দৌড়ে চলে যায় বাসার ভেতর। পিছন থেকে মৃদু সুরে কণ্ঠ ভেসে আসে, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।